নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। আমরা শুরুতেই চোখ রাখবো পূর্ব মেদিনীপুরের দীঘার দিকে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দীঘা সমুদ্র তীরবর্তী উপকূলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলবর্তী সমুদ্র উপকূলে এবং গাড়োয়াল টোপকে রীতিমতো ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। আজ ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস দেখার জন্য। বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার ভোল বদল। আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। দীঘা থানা এবং মোহনা কোস্টাল থানা পুলিশের উদ্যোগে দীঘা স্নানঘাটগুলোকে ইতিমধ্যে দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আমরা ইতিমধ্যে দীঘার পরিস্থিতি দেখে নেব এবং টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি চন্দন বারিক। চন্দন, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার পরিস্থিতি কেমন? দেখো, আমি এই মুহূর্তে দীঘার চিত্র তুলে ধরেছি। ওল্ড দীঘা এবং নিউ দীঘা সকাল থেকেই কিন্তু রোদ ঝলমলে ছিল। যত বেলা গড়িয়েছে কিন্তু এখানকার পরিস্থিতি তত কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। দুপুরের পরে দীঘা এবং মন্দারমণি, তাজপুর এই সমস্ত উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হয়, তবে এই মুহূর্তে বৃষ্টি নেই। এখন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে জেলা প্রশাসনের তরফ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু তৎপরতা লক্ষ্য করা গেছে। সারাদিন সকাল থেকেই মাইকিং এর মাধ্যমে এখানে প্রচুর পর্যটক রয়েছেন, তাদেরকে সতর্ক করা হয়। যেমন পাশাপাশি যাতে দীঘা এবং নিউ দীঘার যে স্নানঘাটগুলি রয়েছে সেই স্নানঘাটগুলিকে দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে কোনো পর্যটক সমুদ্রে না নেমে যেতে পারেন। সকালের জোয়ারে কিন্তু ব্যাপক জলোচ্ছ্বাস ছিল এবং সমুদ্রের একটা ভয়াল রূপ ধারণ করেছিল। ঘূর্ণিঝড় রুমালের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দীঘা সহ উপকূলবর্তী এলাকায়। ওয়েদারের যথেষ্ট পরিবর্তন হতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের তরফে যেমনটা জানানো হয়েছে যে পূর্ব মেদিনীপুর 24 পরগনাকে ইতিমধ্যেই সতর্কতা করা হয়েছে। ঘূর্ণিঝড় সরাসরি এই উপকূলবর্তী আগের দিকে যত এগিয়ে আসবে কিন্তু এর তাণ্ডব লীলা শুরু হবে। আগামীকাল কিন্তু তার এই ঝড় কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসবে। বাংলাদেশে এর ল্যান্ডফল হলেও এই সমস্ত পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় একটা তীব্র ঝড়ের ফলে জলোচ্ছ্বাসের একটা প্রশাসনের আশঙ্কা রয়েছে। সেই কারণে প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তৎপরতার সহিত কাজ শুরু করে দিয়েছে। যেমন লোক প্রশাসনের তরফ থেকে দীঘায় পর্যটকদের সতর্ককরণের পাশাপাশি স্থানীয় যারা অধিবাসী রয়েছেন, যারা নিচু জায়গায় বসবাস করেন, তাদেরকে ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে তারা যাতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চলে যান বা যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই বার্তাই দেওয়া হয়েছে। পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন রয়েছে দীঘার ঘাটগুলিতে। ওয়াচ টাওয়ার গুলি থেকে নজরদারি চালানো হয়, যেহেতু আজকে সকালেই একটা পর্যটকের তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নিউ দীঘার কনিকা ঘাটে এক পর্যটক দুই বন্ধু মিলে সমুদ্রে স্নানে নেমেছিল। আজকে কিন্তু উত্তাল সমুদ্র রয়েছে, সেই কারণেই এক পর্যটক তলিয়ে গেলে একজনকে উদ্ধার করতে পারে পুলিশরা, কিন্তু একজনকে উদ্ধার করতে পারেনি। তার তল্লাশি অভিযান জারি রয়েছে। সেই কারণে প্রশাসনের তরফ থেকে দীঘা সহ উপকূলবর্তী এলাকায় পর্যটক কেন্দ্রগুলিতে নজরদারি একেবারে জোরদার করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু পর্যটক রয়েছে, কিন্তু আস্তে আস্তে করে কিন্তু জোয়ার হতে শুরু করেছে। রাতের জোয়ার আরো ভয়ঙ্কর হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই কারণে কিন্তু দীঘা সহ উপকূলবর্তী এলাকায় পর্যটক কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ চন্দন।
আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে এবং ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রশাসন। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হয়েছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। সাগর, কাকদ্বীপ, নামখানা, বকখালি ছাড়াও আরও বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলার 115টি ফ্লাড শেল্টারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা জেলায় 1 তারিখ নির্বাচন থাকায় চিন্তিত জেলা প্রশাসন। কারণ নির্বাচন থাকায় উপকূলীয় অঞ্চলের স্কুলগুলোতে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীরা বহু স্কুলে রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় ফ্লাড শেল্টারগুলো ছাড়াও এই স্কুলগুলোকেও কাজে লাগানো হয়। এই পরিস্থিতিতে কোন স্কুলের ঘরগুলো ফাঁকা রয়েছে সেগুলোকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং ব্লকে ব্লকে পানীয় জল ও ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে শনিবার সকালে কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক সুমিত গুপ্তা। তিনি বলেন, সব দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে, সব রকমভাবে প্রশাসন প্রস্তুত রয়েছে। আমরা মানে রিমাল নিয়ে এই সিভিয়ার সাইক্লোন, এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন, তো সিভিয়ার সাইক্লোন নিয়ে কথা হলো। এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে। উনি আমাদেরকে যা বলেন, এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে, হেভি রেনফল হতে পারে। অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমরো অ্যাজ ওয়েল অ্যাজ ডে আফটার টুমরো। 26 এবং 27 মের অ্যালার্ট উনি দিলেন। অ্যান্ড এটা মানে এখনও অ্যারাউন্ড 440-60 কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে। সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যার দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে। অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার, তো সেটা অলরেডি প্রহিবিটেড করা রয়েছে। কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দপ্তরে একটা অর্ডার এসছে, হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে। এখানে আমাদের ব্লক স্তর, সাব ডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে। অ্যান্ড সবারই ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, যাদের এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছে। ডক্টর দত্ত ঘূর্ণিঝড় রেমালের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে এই সাইক্লোন রেমাল। উপকূলে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে এবং ইতিমধ্যেই জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কাকদ্বীপ থেকে গোপাল শীল। গোপাল, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কি কি পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন? দেখো প্রভাবী, তোমাকে বলি আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা। রামেল নামক এই যে ঘূর্ণিঝড়, বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়তো আজকে রাত্রের মধ্যে ল্যান্ডফল করতে পারে গঙ্গাসাগর এলাকায়। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার যিনি প্রশাসক, জেলা শাসক রয়েছেন সুমিত গুপ্তা, তিনি কিন্তু প্রশাসন আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা প্রশাসনিক বৈঠক সেরেছেন। আর এই বৈঠক ছাড়ার একটাই কারণ রয়েছে, এই এলাকার যে হাজার হাজার মানুষ রয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, নদীবহুল এলাকার মানুষ, যারা আতঙ্কে রয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া। তাই ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার পুলিশ, ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, গঙ্গাসাগর থানার পুলিশ, গঙ্গাসাগর কোস্টাল থানা, পাথর প্রতিমা থেকে আরম্ভ করে ক্যানিং থানার পুলিশ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন পল্লী গুছাতে। একটা কথা একদম গোদা বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় তোমাকে বলি, অর্থাৎ এলাকার মানুষকে তৈরি থাকতে, তাদেরকে চলে যেতে হবে উঁচু কোনো নিরাপদ জায়গায়।
ইতিমধ্যে প্রশাসনিক বৈঠকে সুমিত গুপ্তা নির্দেশ দিয়েছেন প্রচুর পরিমাণে মানুষকে কিন্তু তাদেরকে নিয়ে তুলে নিতে হবে আজকে রাত্রের মধ্যে, এবং সেই ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে বলতে পারো। তুমি জানবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে, এনডিআরএফ এর পক্ষ থেকে, বিভিন্ন আধিকারিকের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মানুষকে কিন্তু অন্যান্য জায়গায়, উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে। উঁচু জায়গা বলতে তোমাকে বলি, গঙ্গাসাগর এলাকা থেকে শুরু করে একদম ক্যানিং, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় 114 থেকে 15টা ঝড় কেন্দ্র রয়েছে, বহু ঝড় কেন্দ্র অর্থাৎ ফ্লাড সেন্টার। সেই সমস্ত ফ্লাড সেন্টার ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন আধিকারিকরা ফ্লাড সেন্টার গুলোকে ঘুরে ফিরে তদারকি করেছেন। ফ্লাড সেন্টারের যে নিচের তলা রয়েছে সেখানে পশু পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি থাকতে পারবে, তার উপর তলায় গুলোতে মানুষ থাকতে পারবে। 1 বিঘা জায়গার উপরে একটা করে ফ্লাড সেন্টার রয়েছে। সেই ফ্লাড সেন্টারের যেটা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিও খতিয়ে দেখে যাবে সবাই। তবে প্রথমে তোমাকে বলি, মানুষ কিন্তু প্রচন্ড আতঙ্কে রয়েছে। আতঙ্কের একটাই কারণ, তুমি জানবে এখানে যে আইলা হয়েছিল, ইয়াস হয়েছিল, আমফান হয়েছিল, এই এলাকার মানুষ কিন্তু গ্রাস হয়ে গেছে। কিন্তু এখন বলা হচ্ছে 1 থেকে 120 কিলোমিটার, 120 কিলোমিটার আদৌ। ধন্যবাদ গোপাল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বঙ্গোপসাগরে স্থিত এই ঘূর্ণিঝড় রেমাল উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে ইতিমধ্যে, এবং ইতিমধ্যে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। জানা গিয়েছে এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এদিকে বাংলাদেশের খেপুপাড়া থেকে 440 কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে 480 কিলোমিটার দক্ষিণ পূর্বে আছে এই ঘূর্ণিঝড়, এবং এটি ক্রমেই আরও উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। এখন নজর রাখবো পুরুলিয়ার দিকে। নিজ এলাকায় বুথ পরিদর্শনে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, এবং ঝালদায় বুথ পরিদর্শনের সময় জ্যোতির্ময় সিং মাহাতোর গাড়িতে হামলারও অভিযোগ উঠেছে। নিজ এলাকায় বুথ পরিদর্শনে গিয়েছেন এবং সেই মুহূর্তেই বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর উপরে হামলা। বুথ পরিদর্শনের সময় জ্যোতির্ময় সিং মাহাতোর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আমরা ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি অমিত। নিজ এলাকায় বুথ পরিদর্শনে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যিনি রয়েছেন একেবারে জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি কিন্তু একেবারে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। সেই মতো তিনি খবর, তার সূত্র মারফত আমরা যেমনটা জানতে পাই যে জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু ঝালদা গার্লস স্কুলে যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু কিছু যারা কিছু একটা ছাপ্পা, সেই বুথে কিন্তু ছাপ্পা চলছিল, এমনই কিন্তু ভুয়ো ভোটারের অভিযোগ পেয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। যেমনটা সূত্র মারফত জানতে পারছে, সেই অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু সেখানে বুথ পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন, এবং তিনি যেমনটা দাবি করেছেন যে সেখানে এক ব্যক্তি কিন্তু একাধিকবার ভোটদান করেছেন এবং তিনি তার ভোটার আইডি থেকে তার নাম জানার চেষ্টা করেছিলেন এবং তিনি তার নাম বলতে পারেনি। এই ঘটনা একেবারে কিন্তু সেই অবস্থাতে কিন্তু ঘটনা একেবারে উত্তেজিত পরিস্থিতি কিন্তু একেবারে উত্তেজিত হয়ে পড়ে এবং তার বিরুদ্ধে রীতিমতো স্লোগান পড়তে থাকে এবং তাকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় এবং তাকে বুথের ভেতরে ঢুকতেও কিন্তু বাধা দেওয়া হয়। পরবর্তীতে তিনি যখন বুথের ভেতরে ঢোকেন তিনি আরও একটা কথা বলেন যে একেবারে যিনি সেই বুথে যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন
ছিলেন তিনি কিন্তু লুঙ্গি পরেছিলেন, এরকম অভিযোগ পেয়েছে। এবং দীর্ঘক্ষণ কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক এবং তাদের সাথে কিন্তু বচসা শুরু হয় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এবং পরবর্তীতে তার যেমনটা আমরা সূত্র মারফত যেমনটা খবর পাচ্ছি যে পিছনে তার গাড়ির পিছনেও বেশ কয়েকজন ছুটে আসে, এমনও কিন্তু ভিডিও কিন্তু তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু পোস্ট করেছিলেন। পুনমি অমিত, এই যে জ্যোতির্ময় সিং মাহাতোর উপরে এই হামলার ঘটনায় কাউকে কি আটক করা হয়েছে এবং তীর কাদের দিকে? এই ঘটনা এখনো পর্যন্ত সেরকম আটক বা এরকম কোনো খবর আমাদের কাছে নেই বা এখনো সেই তথ্য আমাদের উঠে আসেনি। তবে অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে কিন্তু ছুটছে জ্যোতির্ময় সিং মাহাতো। হ্যাঁ, একেবারে তিনি যেমনটা তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া এই বিষয়ে? তৃণমূলের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া না থাকলেও স্বাভাবিকভাবে এই অভিযোগ কিন্তু তৃণমূল একেবারে উড়িয়ে দিচ্ছে পুনমি। এবং অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতো একেবারে স্পষ্টভাবে তিনি দাবি করছেন যে তৃণমূলের কর্মী সমর্থকরাই তারাই কিন্তু এই ঘটনা বা তাকে বাধা দেওয়া এবং তার এগেনস্টে তার বিরুদ্ধে গো ব্যাক করা এটা কিন্তু তৃণমূলেই করেছে। এরকম কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো যখন অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই অভিযোগ কিন্তু একেবারে অস্বীকার করা হচ্ছে। ধন্যবাদ অমিত। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, এবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো হামলার মুখে পড়লেন। তিনি নিজ এলাকায় বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন এবং সেই মুহূর্তে তার উপরে এই হামলার ঘটনাটি ঘটে। ঝালদায় বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি এবং সেই সময় তার গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং জ্যোতির্ময় সিং মাহাতো তিনি দাবি করেছেন এই হামলার ঘটনা কিন্তু তৃণমূল করিয়েছে, তৃণমূলের কর্মী সমর্থকরা তার গাড়িতে হামলা চালিয়েছে, তার উপর হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এবং পুরোপুরি তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না।